শিক্ষার্থীবৃন্দ, আসলে সবাই ভালো আছে এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করে তোমরা উপকৃত হচ্ছে। এই কারণে তোমাদের প্রতিনিয়ত ক্লাসগুলোতে অংশগ্রহণের পাশাপাশি অনুশীলন ঠিকঠাক চালিয়ে যেতে হবে এবং নিজের দিকে খেয়াল রাখতে হবে। সবাই সুস্থ থেকে পড়াশোনা চালিয়ে যাও, তাহলে আমরা এই ক্লাসের যে ঘাটতি, এই ঘাটতিটা কিছুটা হলেও পুষিয়ে নিতে সক্ষম হবে। আজকে আমাদের যে বিষয়ের উপর আলোচনা করব তা হলো শ্বসন, রেসপিরেশন। আমরা এর আগে বার্ন ফিজিওলজি থেকে ভাইব্রেশন, ডিফিউশন, অসমোসিস, ট্রান্সপিরেশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ফটোসিনথেসিস প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়ার যে আলোক নিরপেক্ষ অধ্যায় আছে, এটি আলোচনা এখনো বাকি আছে। তার আগে আলোক নির্ভর পর্যায়ে যে ফসফোরাইলেশন, সাইক্লিক এবং নন সাইক্লিক, এগুলো নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। তো C3 বা C4 বা CAM এই তিনটি পর্যায়ে যে কার্বোহাইড্রেট সংশ্লেষণ, এই সংশ্লেষণের পূর্বে আমাদের শ্বসন নিয়ে আলোচনা করার অর্থ হলো এই শ্বসনের নিশ্চয়ই সবাত শ্বসন প্রক্রিয়া বা শ্বসন যে দুই ধরনের হয়ে থাকে, এই দুই ধরনের শ্বসনের প্রথম যে ধাপ, সেই ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে গ্লুকোজ বিভিন্ন এনজাইমের সাহায্যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে কি হয়, পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে আবার জারিত হয়ে গিয়ে আমরা এটিপি পাই। আমরা যে শক্তিটা, যে গতি শক্তিকে ব্যবহার করতেছি, সেই শক্তিটা পেয়েছি। তো এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে বিক্রিয়াগুলো সম্পন্ন হয় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আলোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ যে পর্যায়ে, আমরা যেটিকে অন্ধকার পর্যায়ে বলে সহজে বুঝি, এই পর্যায়ের জাস্ট অপোজিট কাজটি এখানে সম্পন্ন হয়। এই কারণে আমি তোমাদের এটি আগে দেখানোর চেষ্টা করতেছি, তাহলে তোমরা এর পরে সংশ্লেষণ প্রক্রিয়ার যে অন্ধকার পর্যায়ে সহজে বুঝতে পারবে। তাহলে এই প্রক্রিয়াতে যেটি হয়, সাপোজ দেখো যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটি একটি ফসফেট হারিয়ে একটি ফসফেট ত্যাগ করে কি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এটি পরবর্তীতে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। আমরা অন্ধকার পর্যায়ে যেটি জানবো সেটা হচ্ছে কিভাবে ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন হয়। তার আগে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার পর 1 নাম্বার ফসফেট অপসারিত, এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট কি করে, 1 নাম্বার ফসফেটকে ত্যাগ করে। ত্যাগ করার ফলে কি হয়, ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6-ফসফেট আবার ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইমের প্রভাবে কি হয়, গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হয়। এখানে ফ্রুক্টোজের আইসোমারে পরিণত হয় গ্লুকোজ, এবং পরবর্তীতে গ্লুকোজ 6-ফসফেট থেকে ফসফেটটি অপসারিত হলে পরে এটি গ্লুকোজ হয়ে যায়। অর্থাৎ আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন হয়। তো আমাদের শুরুতেই জানা দরকার হোয়াট ইজ রেসপিরেশন, শ্বসন কি। শ্বসন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে জীবের অভ্যন্তরে কি হচ্ছে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। বিভিন্ন যৌগ
এর উপর এনজাইম ক্রিয়াশীল হওয়ার মাধ্যমে যে বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং বিক্রিয়ার ফলে উপচিতি মূলক অর্থাৎ সংশ্লেষণমূলক এবং অপচিতিমূলক অর্থাৎ বিশ্লেষণ বা ভাঙ্গনমূলক কিছু বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। অর্থাৎ আমরা যদি দুটোকে একত্রে বলি এখানে বিপাক সম্পন্ন হচ্ছে, এর পাশাপাশি কি হচ্ছে শক্তি উৎপন্ন হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, উপজাত দ্রব্য হিসাবে সৃষ্টি হচ্ছে এবং নির্গত হচ্ছে। তাহলে শ্বসন আমরা কাকে বলি? শ্বসন এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে সজীব কোষে অবস্থিত যে স্থিতিশক্তি এটি প্রোটোপ্লাজমে রূপান্তরিত হয়ে সজীব কোষে স্থিতিশক্তি হিসাবে আসে। এটি বিভিন্ন এনজাইমের সাহায্যে অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে সম্পূর্ণ কিংবা আংশিক জারিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে একদিকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, অপরদিকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে বা নির্গত হচ্ছে। এই প্রক্রিয়াটি হচ্ছে শ্বসন। তো এই প্রক্রিয়াটি তোমরা জানো, পূর্ববর্তী ক্লাসে পড়ে এসেছো। এটি দুভাবে সম্পন্ন হতে পারে। একটি হচ্ছে অক্সিজেন এর উপস্থিতি সহ, আর একটি হচ্ছে অক্সিজেন ব্যতীত, অক্সিজেন ছাড়া। তাহলে অক্সিজেনের উপস্থিতি যেটি হয় এটি হচ্ছে সবাত শ্বসন, আর অক্সিজেনের অনুপস্থিতি যেটি হয় এটি হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে সহিত, বাত হচ্ছে বায়ু, বাতাস। তাহলে বাতাসের উপস্থিতিতে, বাতাস এখানে বিদ্যমান এবং বাতাস থেকে আমরা যেটা নিচ্ছি, যেটি আমাদের শ্বসন কার্যে ব্যবহার হচ্ছে যে গ্যাস, সেটি কি অক্সিজেন। আর একটা হচ্ছে অবাত, হচ্ছে অনুপস্থিত, বাত হচ্ছে বাতাস। তাহলে অক্সিজেনের অনুপস্থিতি এটি সম্পন্ন হয়, তার মানে এই শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয়। এবং তোমরা জানো যে সবাত শ্বসন প্রক্রিয়া 4টি ধাপে, অবাত শ্বসন প্রক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। তাহলে যে ধরনের শ্বসন সম্পন্ন হোক না কেন, উভয় ধরনের শ্বসনেরই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটিকে সাইটোপ্লাজমিক শ্বসন বা শ্বসনের সাধারণ গতিপথ অথবা ইএমপি পাথওয়ে বলেও উল্লেখ করা হয়। কারণ ইএমপি তিনজন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর, এমবেডেন, মেয়েরব এবং পার্নাস। এই তিনজন বিজ্ঞানী একত্রিত হয়ে কি করেছেন? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে 9টি বিক্রিয়ার মাধ্যমে, পর্যায়ক্রমিক 9টি বিক্রিয়ার মাধ্যমে এক কোনো গ্লুকোজ জারিত হয়ে গিয়ে ভেঙে গিয়ে 2 কোনো বায়োটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটি ব্যাখ্যা করেছেন, এটি উপস্থাপন করেছেন। এই কারণে এটিকে শ্বসনের এই গ্লাইকোলাইসিস পর্যায়টিকে বা এই ধাপটিকে ইএমপি পাথওয়েও বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখব গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কিভাবে হয়। তার আগে আমাদের জানা উচিত যে গ্লাইকোলাইসিস কি। গ্লাইকোলাইসিস সেই প্রক্রিয়া যেখানে এক কোনো গ্লুকোজ বিভিন্ন এনজাইমের সহায়তায় 9টি পর্যায়ক্রমিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে 2 কোনো পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আমি কি বলছিলাম? যে এক কোনো গ্লুকোজ বিভিন্ন এনজাইমের সহায়তায় 9টি পর্যায়ক্রমিক বিক্রিয়ার শেষে, 9টি বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর কি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এটি হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে আমরা খুব সহজভাবে আজকে দেখব এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হচ্ছে, এবং গ্লুকোজ 9টা বিক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করে কোন যৌগে রূপান্তরিত হচ্ছে, ভৌত রাসায়নিক পরিবর্তন সম্পন্ন হচ্ছে, কোন এনজাইম ব্যবহার হচ্ছে, এবং এটি শেষ পর্যন্ত কিভাবে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। পাইরুভিক অ্যাসিড যেটি পরবর্তী ধাপে
অংশগ্রহণ করার মাধ্যমে স্থিতিশক্তি হিসাবে আমরা গতিশক্তি হিসাবে আমরা যে রাসায়নিক যৌগটিকে ব্যবহার করতেছি, ব্যয় করতেছি, খরচ করতেছি, অর্থাৎ এটিপিতে পরিণত হয়। তাহলে আমরা আসলে প্রথমেই দেখি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি ঘটে। তাহলে সর্বপ্রথম এক অণু গ্লুকোজ কি হয়, এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এক অণু গ্লুকোজ হেক্সোকাইনেস, গ্লুকোজের নাম এনজাইমের নাম হচ্ছে হেক্সোকাইনেস। এনজাইমের প্রভাবে কি হয়, এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে এবং এই ফসফেটটা গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। তাহলে এটিপি ভাঙনের ফলে একটি ফসফেট গ্রহণ করে এটি কি হয়, গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। মানে গ্লুকোজ এর 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হয়। ফসফেট হচ্ছে ইনঅর্গানিক অজৈব ফসফেট, যুক্ত হওয়ার ফলে এটি কি হয়, গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। পরবর্তীতে যেটি হয় সেটি এটি একমুখী হলেও এর পরের দিকে এটি উভমুখী হতে পারে। এটা থেকে এটা হতে পারে, আবার এটা থেকে এটা হতে পারে, আইসোমারেস। তাহলে যে এনজাইমের সহায়তায় হয় সেটি হচ্ছে ফসফোগ্লুকোআইসোমারেস। ফসফোগ্লুকোআইসোমারেস এনজাইমের প্রভাবে এখানে একটি উভমুখী বিক্রিয়া সম্পন্ন হয়, যেটি হচ্ছে যে গ্লুকোজ 6 ফসফেট তার আইসোমার অর্থাৎ ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6 ফসফেট কি হয়, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। আবার ফ্রুক্টোজ 6 ফসফেট এটি ফসফোফ্রুক্টোকাইনেস। এখানে যে এনজাইম ক্রিয়াশীল হয় সেটি হলো ফসফোফ্রুক্টোকাইনেস। এর প্রভাবে এর ক্রিয়াশীলতা ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইমের ক্রিয়াশীলতা কি হয়, ফ্রুক্টোজ 1 বিসফসফেটে পরিণত হয়। তোমরা জানো যে পূর্বে যেটিকে ডাই বলা হতো এখন সেটিকে বিস শব্দ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট কিভাবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়? তাহলে এটি ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইমের ক্রিয়াশীলতার মাধ্যমে কি হয়, এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে। এখানেও এটিপি জারিত হয়, জারিত হলে পরে একটি ফসফেট পৃথক হয়, আলাদা হয় এবং সেই ফসফেটটা ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে যুক্ত হয়ে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়। অতঃপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেস এনজাইমের সহায়তায়, এনজাইমের নাম হচ্ছে অ্যালডোলেস। অ্যালডোলেস এনজাইমের সহায়তায় কি হচ্ছে, 2 অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড এ পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে, 2 অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড। তাহলে 2 অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড এটি আবার আইসোমারেস এনজাইমের ক্রিয়াশীলতা কি হতে পারে, এর আইসোমারে পরিণত হতে পারে। এই আইসোমারটা হচ্ছে 1 অণু 3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে 1 অণু ফসফোগ্লিসারল 3 ফসফোগ্লিসারলডিহাইড তার আইসোমার অর্থাৎ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হতে পারে বা রূপান্তরিত হতে পারে। কোন এনজাইমের সহায়তায়, আইসোমারেস এনজাইমের সহায়তায়। কোন এনজাইম, আইসোমারেস। তাহলে 3 ফসফোগ্লিসারলডিহাইড কি হতে পারে, আইসোমারেস এনজাইমের সহায়তায় 3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হতে পারে।
এই 3 ফসফোগ্লিসারোনিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট যদি একত্রিত হয়, যে কারণে আমি শুরুতেই বললাম যে সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে আলোচনার পূর্বে তোমাদের এটি নিয়ে আলোচনা করতেছি, কারণ এই প্রক্রিয়াটি জানতে পারলে সালোকসংশ্লেষণ অন্ধকার পর্যায়ে যে শর্করা উৎপন্ন হচ্ছে এর অপোজিট বিষয়টা তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে এখানে যেটি হয় 3 ফসফোগ্লিসারোনিহাইড কি হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটে পরিণত হয়। অতঃপর 3 ফসফোগ্লিসারোনিহাইড এর উপর ফসফোগ্লিসারোনিহাইড ডিহাইড্রোজিনেস ডিহাইড্রোজিনেস এনজাইম ক্রিয়াশীল ফসফোগ্লিসারোনিহাইড ডিহাইড্রোজিনেস এনজাইম কি হবে 3 ফসফোগ্লিসারোনিহাইডের উপর ক্রিয়াশীল হবে। ক্রিয়াশীল হলে পরে এটি 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 3 ফসফোগ্লিসারোনিহাইড কি হয়ে গেল 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়ে গেল। অতঃপর 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এর সহায়তা, তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কি হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এর সহায়তায় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে এটি এর 1 নাম্বার কার্বনের সাথে যে ফসফেটটা ছিল এটি কি করে ত্যাগ করে, এটি ছেড়ে দেয়, ছেড়ে দিলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তখন আর আমরা বিষ শব্দটা ব্যবহার করব না, কারণ এখানে ফসফেট দুইটার জায়গায় কি হয়ে গেছে একটা হয়ে গেছে। 1 নাম্বার কার্বনের যে ফসফেট এটি অপসারিত হয়ে গেছে। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে ফসফোগ্লিসারোমিউটেস এনজাইমের ক্রিয়াশীল ফসফোগ্লিসারোমিউটেস এনজাইমের সক্রিয়তার কারণে কি হয় 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটি আরো একটি ফসফেট কি করলো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। অতঃপর এখানে ইনোলেস এনজাইম ক্রিয়াশীল হয়। ইনোলেস ক্রিয়াশীল হলে পরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে আমরা দেখতেছি যে এই যৌগগুলো কি হচ্ছে জারিত হচ্ছে, যৌগগুলো থেকে ফসফেট অপসারিত হচ্ছে, ফসফেট ত্যাগ করতেছে এবং এখানে নির্দিষ্ট এনজাইম ক্রিয়াশীল হচ্ছে। তাহলে নির্দিষ্ট এনজাইমের সহায়তায় 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেস এনজাইমের সক্রিয়তায় কি হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। অতঃপর ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের উপর ক্রিয়া করতেছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইম। পাইরুভিক অ্যাসিড কাইনেজ এর ফলে কি হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়া শুরু করছি বা কোষে যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে গ্লুকোজের যে জারণ, গ্লুকোজের যে ভাঙন, এই ভাঙন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে শেষ পর্যন্ত শ্বসনের যে ধাপগুলো, এই ধাপগুলো সম্পাদনের পর NADH2, FADH2 এবং ATP উৎপন্ন হয়। তাহলে গ্লুকোজ সর্বপ্রথম শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে হেক্সোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হলে পরে ATP হতে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এবং এই অজৈব ফসফেটটা গ্লুকোজের
6 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। তাহলে যুক্ত হলে কি হয়, গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। অতঃপর গ্লুকোজ 6 ফসফেটের উপর যে এনজাইমটি ক্রিয়াশীল হয় সেটি হচ্ছে ফসফোগ্লুকোআইসোমারেজ, এবং গ্লুকোজ 6 ফসফেট তার আইসোমার তথা ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। গ্লুকোজ 6 ফসফেট কিসে পরিণত হলো? ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট কি? গ্লুকোজ 6 ফসফেটের আইসোমার। তারপরে যেটি হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে বা ফ্রুক্টোজ 6 ফসফেটের উপরে ফসফোফ্রুক্টোকাইনেজ নামক এনজাইম ক্রিয়াশীল হয়। ফসফোফ্রুক্টোকাইনেজ, তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হওয়ার পর ফ্রুক্টোজ 6 ফসফেট একটি ফসফেট গ্রহণ করে বিজারিত হয়, এবং এই ফসফেটটা কোথা থেকে আসছে? এটি আসছে এটিপি থেকে। ফসফেটটা কোথা থেকে আসে? এটিপি থেকে আসে। তাহলে এটিপি থেকে আসার পর এই ফসফেট ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। এর ফলে যে যৌগটি সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। অতঃপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের উপর অ্যালডোলেজ নামক এনজাইম ক্রিয়াশীল হয়। এটি ক্রিয়াশীল হওয়ার ফলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারলডিহাইড নামক যৌগে পরিণত হয়। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারলডিহাইড, এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারলডিহাইড আইসোমারেজ এনজাইমের সহায়তায়, এনজাইমের নাম কি? আইসোমারেজ। এনজাইমের সহায়তায় এটি কি হয়? ডাইহাইড্রোক্সি অ্যাসিটল ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটল ফসফেট। তাহলে এখানে যে এনজাইম ক্রিয়াশীল হয় সেটি হচ্ছে আইসোমারেজ। এটি ক্রিয়াশীল হওয়ার মাধ্যমে কি হলো? 3 ফসফোগ্লিসারলডিহাইড এর আইসোমার ডাইহাইড্রোক্সি অ্যাসিটল ফসফেটে পরিণত হলো। এই বিক্রিয়াটি একটি উভয়মুখী বিক্রিয়া। 3 ফসফোগ্লিসারলডিহাইড যেমন ডাইহাইড্রোক্সি অ্যাসিটল ফসফেটে পরিণত হতে পারে, অনুরূপভাবে আইসোমারেজ এনজাইমের সক্রিয়তায় ক্রিয়াশীলতায় ডাইহাইড্রোক্সি অ্যাসিটল ফসফেট 3 ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হতে পারে। এবারে এটির উপরে যে এনজাইমটি ক্রিয়াশীল হবে হওয়ার ফলে একটি বিজারিত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে, সেটা হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। যেখানে ক্রিয়াশীল হচ্ছে যে এনজাইমটি এটি হলো ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ, এবং এটি লিখে নিতে হবে পুরোটাই, ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ। এর ফলে 1,3 বিসফসফোগ্লিসারিক উৎপন্ন হওয়ার পর এর উপর ক্রিয়াশীল হচ্ছে যে এনজাইম সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এটা হচ্ছে অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর ক্রিয়াশীল হলে পরে বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে অবস্থিত যে ফসফেটটা আছে এটি অপসারিত হয়, অর্থাৎ এখানে এটি চারণ সম্পন্ন হচ্ছে। তাহলে এটি আমি নিচে দেখাই দিচ্ছি, তাহলে যথারীতি এখানে আমরা 1 লিখে দেব। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড জারিত হয়ে যে যৌগে পরিণত হলো সেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। অতঃপর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে যে এনজাইম ক্রিয়াশীল হবে, যে এনজাইম ক্রিয়াশীল হয় আলটিমেটলি আমাদের কোষের সাইটোপ্লাজমে, সেটা হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেস। ফসফোগ্লিসারোমিউটেস নামক এনজাইমটি ক্রিয়াশীল হলে আরো একটি ফসফেট অপসারিত হয়ে এটি হয়ে যায় 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। অতঃপর এর উপর যে এনজাইম ক্রিয়াশীল হয় সেটা হচ্ছে ইনোলেস। ইনোলেস ক্রিয়াশীল হলে আমরা 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড এর যে পরিবর্তন ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন সংঘটিত হলে আমরা পেয়ে যাই ফসফোইনল পাইরুভিক। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে জারিত হয়ে ভেঙে গিয়ে এনজাইমের ক্রিয়াশীলতার কারণে
শেষ পর্যন্ত পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে আমরা বিক্রিয়া শুরু করলাম এক অণু গ্লুকোজ দিয়ে, আর বিক্রিয়ার শেষে 9টি পর্যায়ক্রমিক বিক্রিয়ার শেষে কতগুলো এনজাইমের সহায়তায় আমরা পেয়ে গেলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড। এটি অবাধ শ্বসন কিংবা অবাধ শ্বসন, যে ধরনের শ্বসনই সম্পন্ন হোক না কেন, কাজ প্রথম ধাপে উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। তাহলে এই প্রক্রিয়াটিকে আমরা বলতেছি গ্লাইকোলাইসিস, এবং এটি কোষের কোথায় সম্পন্ন হয়? আর সাইটোপ্লাজম। এই কারণে এটিকে সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়ে থাকে। আর এই প্রক্রিয়াটি তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে, নামের প্রথম অক্ষর অনুসারে ইএমপি পাথওয়ে বলা হয়ে থাকে। ইএমপি, ই হচ্ছে এমবেডেড, এম হচ্ছে মেয়র, পি হচ্ছে পার্নাস, অথবা আমরা এটিকে শ্বসনের সাধারণ গতিপথ হিসাবেও উল্লেখ করতে পারি বা বলতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই।